জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে ভিন্ন পর্ষা ভিন্ন স্বার্থে আমাদের সাথে যুক্ত থাকে। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আজকেও আমাদের সাথে দুর্দান্ত দারুণ কিছু মানুষ যুক্ত রয়েছেন, যাদের সাথে আমার অনেক দেনা পাওনা আছে, অনেক চেনা জানা আছে, অনেক লেনদেনও রয়েছে। তবে আমার ধারণা আপনাদেরও সেই লেনদেন, চেনা জানা এবং দেনা পাওনা রয়েছে। তাদের সেই দেনা পাওনা আজকে আমরা পূরণ করতেই চাই। তবে একটা কথা আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, আমাদের এই আয়োজনে কিন্তু থাকতে পারবেন আপনিও সরাসরি। কেমন করে? সেটি হচ্ছে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য এবং আপনার যে কোনো প্রশ্ন কিন্তু করতেই পারেন। আমি আপনার হয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে আপনার মন্তব্য এবং প্রশ্ন পৌঁছে দেব। ফলে ঝটপট এখনই লিখতে থাকুন দুর্দান্ত মন্তব্য এবং দুর্দান্ত প্রশ্ন। তবে কারা রয়েছেন সেটি জানতে এবং তাদের কাছ থেকে অনেক প্রশ্ন জানতে এখনই ঝটপট লিখতে থাকুন। আমার সাথে যুক্ত রয়েছেন, যেমনটি বলেছিলাম, দুর্দান্ত দারুণ কিছু মানুষ যুক্ত রয়েছেন। অ্যালেন শুভ্র, স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে, আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? আমি ভালো হয়েছি। কেমন ভালো? অত ভালো না, আবার খারাপও না, মাঝখানে। আচ্ছা, এমন ভাবে বলতেছেন গুটিসুটি বেড়ে, এটা কি বৃষ্টির প্রভাব? যেহেতু বাইরে অনেক বৃষ্টি পড়ছে, এরকম আপনি ভিজে গেছেন? একটু নার্ভাস আমি। নার্ভাস কি বৃষ্টির কারণে নাকি শোয়ের কারণে? না, মানে আপনি এত বোল্ডলি সবকিছু করতেছেন তাই। একদমই না, আমি এটা পারি না। অ্যালেন শুভ্র, আমি আপনার বিনয়টা মেনে নিলাম। দর্শক, আমাদের সাথে আরো মানুষ যুক্ত রয়েছে, শুধুমাত্র অ্যালেন শুভ্র না, আমাদের সাথে ছুঁয়ে দিতে চান যিনি, আমাদের সাথে যুক্ত রয়েছেন তাবাসসুম ছোঁয়া। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। এবং এই মুহূর্তে দর্শক, যাকে আমরা পরিচয় করে দিতে চাই, তার জন্য আমাদের অনেক সোহাগ রয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছে কে এম সোহাগ রানা। স্বাগত আপনাকে আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, সবসময় ভালো থাকি আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ আপনার সময় দেওয়ার জন্য। তবে দর্শক, এই মুহূর্তে আমি যার নামটা বলবো, তার সাথে ABCDEFG থেকে জেড পর্যন্ত যুক্ত আছে। এবং আমি এই মানুষটার দীর্ঘ সময় ধরে একজন ভক্ত, দীর্ঘ সময় ধরে তার কাজ দেখি, তার অভিনয়ের যে প্যাটার্ন এবং সেটাকে যে মডিফাই করা, সেটা আমি দেখি। এবং দুর্দান্ত রকমের একজন গুণী অভিনেতা MNU রাজু। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, এক কথা বলতে হলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। মানে দর্শকই ভালো রাখে আমাদেরকে। একদমই তাই, দর্শক হচ্ছে ভালো রাখে এবং আমরা আপনাদের কাজের মাধ্যমে ভালো থাকি। মানে একজন অসাধারণ দর্শক হিসাবে আমাদের এই আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে। আমি রাজু ভাই আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আর ইউ ফেমাস? আমি জানি না, এটা দর্শক ভাবে তাই। আচ্ছা, দর্শক ভাবে তাই। এই ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ কেন সেই জায়গাটা হচ্ছে আমি একটু আপনাকে আরও বেশি একটু ক্লারিফাই করে দিতে চাই, বা আপনাদের প্রত্যেকেই। সেটি হচ্ছে যে আমরা মানে একটা আমাদের শোয়ের নাম হচ্ছে আর ইউ ফেমাস। এই ক্লারিফিকেশনটা আমি সবসময় দেই। বাট ফেমাস শব্দটা আমাদের এখানে একটা রূপক শব্দ। আমরা বলি সবসময় যে মানুষের কাজটা আসলে টিকে থাকে, মানুষের কাজটাই বেঁচে থাকে। আমরা একটা সময় সবাই চলে যাব, কিন্তু আমাদের কাজটা থেকে যাবে। এই কাজটাই হচ্ছে একটা ফেমাস রূপক অর্থে। অর্থাৎ আমরা বারবার মানুষকে এখানে ডেকে এনে জিজ্ঞেস করি, ভাই আপনি আপনার কাজটা করতেছেন? ইটস নট লাইক দ্যাট যে আমি জিজ্ঞেস করি আর ইউ ফেমাস। ইটস নট লাইক দ্যাট। আর ইউ ফেমাস? মনে হয় হ্যাঁ, আমি আপাতত নিজের কাছে নিজে ফেমাস, কারণ আমি নিজেকে খুব ভালো চিনি, নিজেকে খুব ভালো বুঝি, নিজেকে খুব বেশি পছন্দ করি এবং নিজের কাজকে ভালোবাসি। আর আমার মনে হয় এই ভালোবাসার কাজটাই একদিন আমাকে আপনাদের কাছেও ফেমাস করে দেবে। একদম। আমরা ওই যে আবারও যে কাজটা ঠিকঠাক মতো চলাটা খুব জরুরি। এই কাজটাই তো থাকবে, তাই না ছোঁয়া? আর ইউ ফেমাস?
মেবি জানি না, বাট আই ডোন্ট লাইক কনসিডারিং ইট, মানে লজ্জা লাগে একটু। আচ্ছা, না ঠিক আছে, মানুষজন আসলে একটা কথা তো আমরা সবসময় বলি যে আপনাদের কাজগুলো যখন আমাদেরকে ভাবায় কাঁদায়, খায়রুলকে নিয়ে যখন আমাদেরকে ব্যাপারটা মনে হয় যেটা আমি তার কাজটা দেখে কেঁদে দিচ্ছি বা আমার একটা আলাদা ইমোশন তৈরি হচ্ছে আমার মনের ভেতর, মস্তিষ্কের ভেতর, তখন তো সেটা আসলে প্রভাব রাখে এবং প্রভাবটাই তো আসলে থেকে যায়। এটাই কাজ। খায়রুল, আর ইউ ফেমাস? আমি ওই যে আমি আমার কাজটা করার চেষ্টা করি, এবং এই আমার কাজটা যেহেতু অভিনয় করা, এবং আমার দর্শকদেরকে আমি একটু একটু আলাদাভাবে একটু একটু মানে গতানুগতিক সবাই যেরকম কাজ করে একটা পর একটা কোনো না বেছে সেটা করতে চাই না। এই কারণে যেটা হয় যে আমার কাজের সংখ্যা কম কিন্তু ভালো কাজের সংখ্যা বেশি, এবং মানুষ আমাকে বিভিন্ন মানুষজনের কাছে বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে আমি ফেমাস, তাদের কাছে ফেমাস। তো আমি মনে করি যেহেতু আমি আমার অডিয়েন্সের কাছে ফেমাস, আমি ফেমাস। কিন্তু আমি আপনার একটা বাক্য নিচ্ছি না, একদমই নিচ্ছি না, যে আপনি বলছেন যে আপনি আপনার কাজটা করেন, আপনি আপনার কাজটা করেন না। আপনি বলেছেন যে আপনি অভিনয়টা করেন, আপনি অভিনয়টা করেন না। এটা একটা দুর্দান্ত রকমের সমস্যা। সমস্যাটা হচ্ছে যে আপনি দীর্ঘ সময় গ্যাপ দিয়েছেন। আপনি যে মাত্রায় অভিনয়টা করেন সেই মাত্রার অভিনয়টা আমরা আপনার কাছ থেকে দীর্ঘ সময় মিস করেছি, এটা একটা অভিযোগ। এবং আপনি দীর্ঘ সময় ব্রেকের পরে আবার আসলেন এবং সেই কাজটা ওই যে পরিবারের কাজ, মানুষের কাছে দেনা ছিল দীর্ঘ সময়, সেটা পূরণ করে দিলাম। আর তাছাড়া দেখেন, আপনি দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় আর্টিস্টদের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, এবং এই ডাউনটাকে আমি মেনে নিছি যে যেহেতু আমি আর্টিস্ট, হ্যাঁ আমি কোনো ব্যাংকে চাকরি করি না, হ্যাঁ আমি কোনো এমন কোনো প্ল্যাটফর্মে নাই যে প্ল্যাটফর্মে আমি ছাড়া আর কেউ নাই যে আমি সবসময় এক নম্বরে থাকবো না। হ্যাঁ, সো এই আপস অ্যান্ড ডাউনসটা সারা পৃথিবীর সব ধরনের আর্টিস্টদের ক্যারিয়ারে আছে, সো এটা মেনে নিতে হবে, এটা মেনে নিয়ে আমি কাজ করি। আর এই যে কিছুদিন ছিলাম না, এটা অনেকের অভিযোগ, এটা আই হোপ দেনা পাওনার পূরণ করে দিয়েছে। কিন্তু আপনি যেহেতু একটা বাক্য বলেছেন যে একটা ডাউন টাইম থাকে লাইফে, সবার লাইফেই থাকে, হয়তো আপনাদেরটা সিগনিফিক্যান্ট বোঝা যায়, আরে এই মানুষটা তো নাই। ধরেন আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরটা বোঝা যায় না, আপনাদেরটা বোঝা যায়, অনেক দীর্ঘদিন নাই। আপনি যদি ব্যাখ্যা করতে চান বা ঠিক কেন এই ডাউন টাইমটা, এবং ডাউন টাইমটা কিরকম ছিল একটু যদি ছোট করে বলতেন। এখন সাকিব খানের সিনেমা আমরা উনি এক নাম্বার ওয়ান, হ্যাঁ, কিন্তু আপনার কি মনে হয় যে আগামী 10 বছর পরেও সে থাকবে এক নাম্বার? হ্যাঁ, তো ঠিক স্বাভাবিক, টেক ইট খুব ইজি, সিম্পল বিষয়। তো আপনি মানে আপনার কি মধ্যে, আমি এর মধ্যে যে কাজ করিনি তা না, কাজ করেছি, কিন্তু সিগনিফিকেন্টলি ওই রকমভাবে বড় হয়নি কাজগুলো, কারণ আমি ওই আমার পছন্দের মতো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না, সো ব্যাটে বলে মিলতেছিল না আর কি। হ্যাঁ, কাজ করি না তা না, হ্যাঁ আমি স্ক্রিনে থেকেছি আর কি, কিন্তু দেনা পাওনা এটা একটা দেনা পাওনা একটা এক্সেপশনাল কাজ। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। হ্যাঁ, এইটা কিন্তু সবসময় আসে না। তো রাস্তায় এখন অনেকে জিজ্ঞাসা করে যে এরকম আর একটা সিরিজ কি আপনি ধরতেছেন? আমি খুব কনফিউজড হয়ে যায় তাদের কথা শুনে, যে এত সহজ না যে এরকম একটা স্ক্রিপ্ট টেল দেম যে এইটা এরকম না, যে আমরা তো আরো অনেক সিরিজ করি। হ্যাঁ, তো একটা টিম তৈরি হয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, ইজি না আর কি ব্যাপারটা। একদমই তাই। সোহাগ ভাই, আমি আপনার কাছে ফিরতে চাই। আপনি আমাকে বলেন যে আপনি যখন বড় হয়েছেন তখন শুক্রবারের বাংলাদেশ টেলিভিশনের বাংলা সিনেমা দেখেছেন? দেখেছেন না? বিটিভিতে। কি কি সিনেমা দেখেছেন তখন? আমি আসলে ওই সময় যা দেখেছি ওইটা হয়তো মানে ওইভাবে বলতে পারবো না, কিন্তু আমি সব ধরনের সিনেমা দেখি, বা একটা সময় সবচেয়ে মজা, আমি সব ধরনের সিনেমার মধ্যে পরে আসতেছি, ওইটা আমি এই প্রশ্নটা করছি, এটার গুরুত্ব আছে এবং কারণ আছে। ওই সময় কি কি দু একটা সিনেমার নাম হয়তো নাম বলতে পারবো না, কিন্তু ঘটনা, কিন্তু ঘটনার কথা ওই আপনি কেন জিজ্ঞেস করছেন হয়তো আমি কিছুটা বুঝতে পারছি। জি। হ্যাঁ, সো ওই পারিবারিক যে ব্যাপারটা, হ্যাঁ এই জিনিসগুলো আসলে সিনেমা দেখে যতটা না বুঝেছি, আমার মনে হয় যে আমি চারপাশে মানে যা কিছু দেখি বা ওখান থেকে আমি যতটা জেনেছি বুঝেছি, বা মানে দেনা পাওনার যে ঘটনাগুলো, এগুলো আসলে আমাদের জীবন চক্রে থেকে নেওয়া। আমার কাছ থেকে আমি যেটা দেখেছি যে পাশে এরকম একটা ঘটনা ঘটছে, আমি ওটা আচ্ছা নোট করি, আচ্ছা এরকমও হয় নাকি, ছেলে বাবার সাথে এমন করে নাকি, এই যে ব্যাপারগুলো হয়ে আসে, কিন্তু এটা কিন্তু আমাদের লাইফে হচ্ছে, হয় না বাট হচ্ছে। সো এই জিনিসগুলো থেকে আসলে আমাদের দেনা পাওনা। সো আর সিনেমাটিক যে ব্যাপারটা, দেনা পাওনার গল্পে কিন্তু আসলে আপনি খেয়াল করলে দেখবেন যেখানে
সিনেমাটিক কিছু নেই পুরা গল্পে, যা আছে পুরোটাই ন্যাচারাল, মানে খুবই পরিবারেরই সাধারণ, খুবই সাদামাটা, আমাদের জীবনের খুবই সাধারণ একটা গল্প। সাধারণ গল্পটা যতটা ভাবে দেখা যায়, সাধারণ গল্পটা যতটা ভাবে আমরা পড়তে পারি বা বুঝতে পারি, এটা দর্শকদের জন্য পোট্রে করাটা একটা কঠিন ব্যাপার। এবং এই কঠিন ব্যাপারটা আর মধ্য দিয়ে আপনি যদি তৈরি না হন, এই জন্য আমার জিজ্ঞেস করা ছিল যে আপনি যদি ছোটবেলা থেকেই এই যে পারিবারিক একটা ব্যাপার, পারিবারিক একটা গল্প যদি আপনার মস্তিষ্কের মধ্যে না থাকে, তাহলে ওইটা পোট্রে করাটা একটু কঠিন হয়ে যায়। আমি হুট করে দেখলাম আর হুট করে একটা গল্প পড়লাম এবং ওইটাকে মেক করলাম এবং দর্শকের জন্য তৈরি করলাম, এবং সেটার মধ্যে অ্যাটাচমেন্ট থাকলো, ইমোশন থাকলো, এবং আমি তাকে খোঁচায় খোঁচায় বললাম, ভাই আপনার এইটা এভাবে দিতে হবে, হ্যাঁ আপনার তো একটা ডিরেকশন থাকে। ওইটা না থাকলে আমার মনে হয় যে এটা একটু কঠিন হয়ে যায়। ব্যাপারটা কি এরকম ছিল যে না, আপনি কোনো না কোনোভাবে একটা ফ্যামিলি অ্যাটাচমেন্ট, একটা ইমোশন আপনার কাছে ছিল আপনার পার্সোনাল লাইফে? না, ছিল না। না, এটা পুরো ব্যাপারটাই আসলে আমার বই পড়ার অভ্যাস আছে প্রচুর, সো এই ব্যাপারগুলো আসলে ওখান থেকে আসে আমার মনে হয়। এরপর হচ্ছে আমার সবচেয়ে বড় গুণ, আমি যদি বলি নিজের কাছে, নিজের প্রশংসা যদি করি যে আমার বড় গুণ কি, সেটা হচ্ছে আমি চারপাশটা খুব ভালো অবজার্ভ করতে পারি, চারপাশটা খুব ভালো চুপচাপ দেখতে পারি, বুঝতে পারি। ওই দেখা বোঝা থেকে আসলে আমার প্রত্যেকটা জিনিস নেওয়া। আর দেনা পাওনা মেকিংয়ের ক্ষেত্রে বা এই ডিরেকশনের ব্যাপারে যদি বলি, এখানে আসলে আমরা বলি না যে একটা স্ক্রিপ্ট দিয়ে এটাই বলতে হবে, জি। এটাই করতে হবে। জি। একটা সিচুয়েশনে আমরা ফেলে দিই, আমরা হয়তো দেখা যায় যে একটা সিন করার আগে আমরা প্রচুর আড্ডা দিচ্ছি ওই টপিকটা নিয়ে, হয়তো দেখা যাচ্ছে একটা আমরা ইমোশনাল সিন করব, তো ওইটার আগে আমরা অন্য টপিকের একটা ইমোশনাল গল্প, তার লাইফে কিছু আছে কিনা, এই জন্য আমরা আচ্ছা। একটা আলোচনা করি। এটা হয়তো আমি বুঝতেও দিই না যে এরকম কিছু একটা। সো ওইটা যখন কানেক্ট করে নিজের লাইফের সাথে, এরপরে যখন আমরা স্ক্রিনে ওইটা অ্যাক্টিংয়ের ব্যাপারটা আসে, তখন দেখা যায় যে তাহলে তো আপনার মানে মেকিং এর ধারাটা একটু ভিন্ন, যে আপনি পলিসি ব্রিফ করেন কিন্তু সকল ক্রেডিট হচ্ছে পারফর্মারদের, যারা পারফর্ম করে অন স্ক্রিন। না, ও কন্ট্রোলটা ওর কাছে ও রাখে। আচ্ছা, হ্যাঁ, লাইক আচ্ছা। একটা গ্লাসের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে দিয়ে ধরেন এটা অ্যাকচুয়ালি বাস্তবে আমাদের জীবনে যদি ঘটতো তাহলে কি হইতো। হ্যাঁ, তো সবাই সবার মতো না ইনপুট দিচ্ছে। হ্যাঁ, যদি কোনো অ্যাবস্ট্রাক্ট কেউ মানে অ্যাবস্ট্রাক্ট না, যদি মানে যে ইনপুটটা অযাচিত। হ্যাঁ, তখন কন্ট্রোল সে দিত ওর control কাছে যে করতেছে। না এইটা হবে না, হ্যাঁ এটা পরে এইটা এরকম। হ্যাঁ, এইভাবে আমরা জিনিসটা যে আচ্ছা অ্যাকচুয়ালি যদি লাইফে ঘটতো কি হইতো, খুব বাস্তবিকভাবে আমরা পোর্ট্রে করার ট্রাই করি। রাজু ভাই, আপনার কাছে ফিরতে চাই। আমি আপনাকে বরং যেভাবে চিনি, আপনি মেগা ধারাবাহিকের মধ্যে থেকেই আপনার আমার চেনার, এবং সেই চেনার মধ্য দিয়ে আপনি নিজের ক্যারেক্টারিস্টিক্সগুলো মানে এমনভাবে পোর্ট্রে করতেন অন স্ক্রিন, সেটা একটা প্যাটার্ন ছিল। কিন্তু আমি যদি ভুল না করে থাকি, গত 3 বছর বা 2 থেকে 3 বছরের মধ্যে আপনাকে প্রত্যেকটা ফ্যামিলি যেই টেলিফিল্ম বলি, বড় ধরনের স্বল্প দৈর্ঘ্যের কাজগুলো যেগুলো বলি, সিরিজ যেগুলো বললাম, সেগুলোর মধ্যে আপনি এই ফ্যামিলি ড্রামা টাইপের কাজগুলো বেশি বেশি করছেন গত 2 থেকে 3 বছর, আমার অ্যানালাইসিস যদি ভুল না হয়। এবং সেটা কেন? এবং নিজের যে চরিত্রায়নের ক্ষেত্রে একটু পার্থক্য তৈরি করা এবং সেটা যে ইম্প্যাক্ট তৈরি করা, সেটা কি মনে করেছেন যে এই ফ্যামিলি ড্রামাগুলো মানুষের মনে স্থায়িত্বের সময়টা বেশিক্ষণ থাকে, তাই আপনি এই দিকটাতে আসছেন কেন? থ্যাংক ইউ অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এটা আমি কেন করছি, জি, এটা করার একমাত্র আমার কারণ, analysis-টা কি ঠিক আছে? না ডেফিনেটলি আচ্ছা। পারফেক্ট। কিন্তু এটা কেন করার কারণ আমি তো এই কাজগুলো বেছে করছি তা না, এই কাজগুলো যারা করছে এরা আমার ভেরি ক্লোজ। আচ্ছা। মোস্তফা কামাল রাজ, সে আমার 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 মেন্টর। আর তারপরে কে এম সোহাগ রানা, সে আমার ছোট ভাই, মানে হোসেনের মেন্টর। আচ্ছা। সো ওরা কাজগুলো করছে, আমাকে কাস্টিং দিচ্ছে, দেন আমি করছি। আর এই কাজগুলো দর্শক সাড়া পাচ্ছে এই কারণে, কারণ আমি যখন ক্যারেক্টারটা প্লে করছি, ঠিক এর আগে আপনি একটু আগে অ্যালেনের সাথে কথা বলতেছিলেন যে এইটা কি তাহলে আর্টিস্টের উপরে আপনি ছেড়ে দিচ্ছেন? বিষয়টা এরকম না। আমাদের হয় কি যে আমরা আর্টিস্ট, আমাদের সিং ভালো ডিরেক্টরের সাথে, আমরা আমাদের মতো পারফরমেন্স করি অ্যাজ এ ইম্প্রোভাইজ, যেটা বলে আমরা ইম্প্রোভাইজ করছি, যেটা মনে হচ্ছে যে না এইটা ঠিক না, গল্পের সাথে যাচ্ছে না, এইটা আমি নিব না। ডিরেক্টর কিন্তু জাস্ট ফোকাস করে ওখান থেকে প্রপার যেটা নেয়া সেটা সাক করে নিয়ে নিচ্ছে। সো এখানে ডিরেক্টর আমাদেরকে ছাড়ে, কিন্তু ফিল্টারিংটা সে করে। এক্স্যাক্টলি, ফিল্টারিংটা সে করে। সো সেই জায়গা থেকে আমাকে বারবারই এই ধরনের
বিভিন্ন চরিত্রে আমাকে দেয়া হয় এবং আমার যে এত ক্লোজ, সোহাগ আমার ভাই, রাজ ভাই আমার ওস্তাদ। সো সোহাগের একটা কনফিডেন্ট, সোহাগ আমি সরি এই মুহূর্তে আমি বললে ব্যাপারটা কেমন হয় আমি জানি না, তারপর আমি বলি যেহেতু প্রোগ্রাম আপনি কোশ্চেনটা করছেন আপনার ক্লিয়ারের জন্য বলছি। সোহাগ অনেক সময় বলে যে বাংলাদেশের একজন ডিরেক্টর, একজন আর্টিস্ট আছে, তার থেকেও আমি আপনাকে বেশি ভরসা রাখি। তার নামটা না বললাম, সে বাংলাদেশের একমাত্র লিজেন্ড, জি। যে আমি তার উপরে যে ভরসাটা না রাখি এমনিও আপনার উপরে সে ভরসাটা রাখি। এইটা বলার পরে যে আমার কনফিডেন্স লেভেলটা কত লেভেলে বেড়ে যায়, যার কারণে ধরুন হোসেন রিক্সাওয়ালা ওটা আমি আমার মতো করে করতে পারছি, কারণ ডিরেক্টরের কনফিডেন্ট। এখানে আমি একটা কথা বলছি, জি 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 প্লিজ। এই হোসেন ক্যারেক্টারটা, এটা যখন ফার্স্ট টাইম রাজু ভাইয়ের কল দিছি যে রাজু ভাই তাহলে একটা ক্যারেক্টার তো করতে হবে, কি ক্যারেক্টার বলতো ভাই? বললাম এরকম একটা রিক্সাওয়ালা। আমি রিক্সাওয়ালা ক্যারেক্টার হয় না যে হয় না যে এতদিন তো কত ধরনের ক্যারেক্টার করলাম, একটু অন্যরকম আয় না। হ্যাঁ, এরপর বললাম আচ্ছা ঠিক আছে, আরো একটা ক্যারেক্টার আছে, আমাদের বাচ্চু ভাই যে ক্যারেক্টারটা করে শহীদের অফিসে একটা ক্যারেক্টার আছে, প্রত্যেকদিন ফাইল নিয়ে যাবে আসবে, স্যুট টাই পরা থাকবে, আপনি চাইলে এটা করতে পারেন। না তাহলে আমি রিক্সাওয়ালাটাই করি। ওকে, এইটা বলার কারণ ওর মানে যেহেতু আমার ভেরি ক্লোজ, আমরা একই প্রোডাকশন থেকে বেরিয়েছি, ও সিনেমাওয়ালা থেকে, আমরা একই পরিবারের। সো ওর টোনটা আমি বুঝি, যেহেতু বলছে আচ্ছা ভাই তাহলে এটা করবে না, তাহলে এটা করেন, আমি বুঝছি নো ভাই এটার মধ্যে কিছু নাই, তো এটাকে আমাকে লুফে নিতে হবে। হ্যাঁ, এবং আপনি যে এই শব্দটা ব্যবহার করলেন একটু আগে, ইম্প্রোভাইজেশন, সেটা আসলে চরিত্রের মাধ্যমে কতখানি আপনি তুলে ধরতে পারবেন? আপনি তো সে নিজের ক্যাপাসিটি সম্পর্কে জানেন, ফলে সেই জন্যই হয়তো আপনি এই ডিসিশন। ওরাও জানে ইনফ্যাক্ট, মানে আমি যার সাথে কাজ করি, এবং আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে সোহাগ তো সেম কাজই করে এবং আমার বসও তাই করেন, রাজ ভাই যাও তুমি করো। অনেকে বলে ওর তো আমাদের সাথে করে নাই, মানে রিহার্সাল করে নাই, ও দিবে। ওই জায়গাটা মানে আমার ভীষণ ভালো লাগে যে আমার ওই কনফিডেন্টটা রাখে যে না, রাজু গেলে মানে এমন কিছু করবে না যেটা দর্শক নিতে পারবে না বা আমার পছন্দ হবে না। সো ওই কনফিডেন্টটা আমি রাখার ট্রাই করি আর কি। ট্রাই করেন, কিন্তু আপনার কাছ থেকে আমি একটা জিনিস শুনবো যে মানুষজন যেটাতে আপনাকে অনেক বেশি পছন্দ করে, আপনি কেমন করে যেন হুটহাট করে কথা বলতে পারেন, আমরা সেটা শুনবো। তবে তার আগে আমি একটু ছোঁয়ার কাছ থেকে ফিরতে চাই। ছোঁয়া, চরিত্র নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে আপনারা যখন এইটা স্ক্রিনে তুলে ধরেন সেই চরিত্রায়নটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি আপনার চরিত্রটা এনজয় করেছিলেন কিনা? হ্যাঁ, আমি কেন? এখনো ভুলতে পারছি না। কেন? কারণ অ্যারন শিবরুর সাথে করতে হয়েছে এই কারণে? এটা ওয়ান অফ দ্য রিজনস, বাট নট দ্য মেইন রিজন। আচ্ছা, মেইন রিজন ছিল আমার কাছে মনে হয়েছে আমারই পার্সোনাল লাইফের একটা ফিল্টার্ড ভার্সন হচ্ছে যে ক্যারেক্টারটা আমি পোর্ট্রে করেছি। আচ্ছা, যে ক্যারেক্টারিস্টিক জিনিসগুলো দরকার ছিল ওই ক্যারেক্টারে থাকার জন্য, ওটা আমার মধ্যে অলরেডি ছিল, বাট আমি নিজেও জানতাম না। আচ্ছা। যেটা হয়, মানুষ তো আস্তে আস্তে মানুষ নিজেকে চিনে। তো আমার কাছে মনে হয় আমার পরিচালক সোহাগ ভাই ওটা আগে থেকেই বুঝতে পেরেছিল, দ্যাটস ওয়াই হি কাস্টেড মি। তারপরে আর কি আস্তে আস্তে আমি মনে হয় ফুটাই তুলতে পেরেছি। সো ওই যে থার্ড আইটা, সেটা মনে হয় পরিচালকের মধ্যে ছিল আপনাকে এক্সপ্লোর করার, Maybe এন্ড দেন there. আপনি হচ্ছেন নিজেকে নিজে বুঝলেন যে না, এই ব্যাপারটা তো আমার মধ্যে আছে, রাইট? হ্যাঁ, ব্যাপারটা যেমন হুটহাট কথা না বলা, আচ্ছা, তারপর রেগে না যাওয়া, ম্যাচুরলি সবকিছু ডিল করা, তারপরে যেটা খারাপ লাগছে ওটা প্রকাশ করা, এই জিনিসগুলা ভালো দিকগুলা যেটা প্রকাশ করতে হয়তো নিজের সাথেই কখনো চেষ্টা করিনি, ওটা ক্যারেক্টার প্লে করতে করতে তারপরে যেটা হয়েছে যে হ্যাঁ এটা তো ভালো দিক, কেন না। একদমই তাই। তবে ছোঁয়া, একটা বিষয় তো ধরেন 56,000 এই বর্গমাইলের বাংলাদেশ, সেখানে 20 কোটিরও বেশি মানুষ, এবং এই যে গল্পগুলো, এই পরিবারের গল্পগুলো আমাদের চেনা, আমরা জানি এই পরিবারগুলো, কিন্তু এই গল্পগুলো বলাটা একটু মানে টাফ হয়ে যায় সব সময়। এবং সেখানে যখন আমরা একটা সময়, আমি সোহাগ ভাইকে জিজ্ঞেস করছিলাম যে কেন তিনি বাংলা সিনেমা দেখেছেন, ওই সময়কার 90 দশকের ওই সময়কার দেখবেন সিনেমাগুলো খুব মানে পরিবার কেন্দ্রিক। আপনি হয়তো বুঝতে পারবেন না আমি কেন জিজ্ঞেস করছি, তারা হয়তো রিলেট করতে পারবে, অ্যালেন শুভ্র নাও রিলেট করতে পারে, আমি জানি না। তো মানে আমার আপনার বয়স সম্পর্কে এই জন্য আমি বললাম যে আপনার বয়স সম্পর্কে আমার ধারণা নেই। আজকে ক্লিন পরে আমাকে বলছে যে একটু আমি জানতাম যে আমাদের হোস্ট ক্লিন শেভ থাকবে, তাই আমি ক্লিন শেভ ভাইয়ের মাধ্যমে একটু রিকোয়েস্ট করব, আজকে তার অরিজিনাল বয়সটা আজকে বলে যাবে এখানে।
আচ্ছা আমি কিন্তু আপনার কনটেক্সটটা প্লটটা ধরতে পারছি। হ্যাঁ, ওই সময় আমি সিনেমা দেখেছি যে শুক্রবার দিন দুপুর শুক্রবার যে ওই সময় পরিবার কেন্দ্রিক গল্পগুলো সিনেমাগুলো বিশেষ করে এগুলো আমি বাপ্পারা যে এরকম সিনেমার নাম মনে নেই, হ্যাঁ, কিন্তু এত কষ্ট দিতেছে মানে রাইট মানে হ্যাঁ, ওইটা অন্য একটা অন্য একটা ইমোশন। হ্যাঁ, তবে ওই যে বললাম যে আমাদের দেনা পাওনা সোহাগ যেটা চেষ্টা করছে যে নাওয়েডেইজ কোনো একটা গ্রামে এবং এরকম যদি একটা হইতো, হ্যাঁ, তাহলে কি হইতো। না, সেটা কেন বলছি যে 90s এর ওই ফ্লেভারটা এই জেনজি জেনারেশনে উপস্থাপন করা এক হচ্ছে সাহসের, চ্যালেঞ্জের, এবং সেটাকে দিন শেষে ভিউয়ারদের কাছে পৌঁছে দেয় এইটা এবং সোহাগের খাওয়ানো। একটা কৃতিত্ব বলতে গেলে। জেনজি জেনারেশন তো আমাকে চিনতো না অ্যাকচুয়ালি, দেনাপাওনারা মানে ওদের অনেক আগে আমি আরো অনেক কাজ করেছি, কিন্তু দেনাপাওনা করার কারণে ওরা না আমাকে চিনতে পেরেছে যে আচ্ছা ওনার আরো কাজ আছে এরকম। হ্যাঁ, মানে ইভেন রাজু মানে জেনজি জেনারেশনের কাছে তো মানে আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি ওই যে ওকে জেনজি। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি, দর্শকরা বুঝতে পারছে যে অ্যালেন শুভ্রকে আমরা যতটা ছোট ভাবছি এতটাও ছোট না। এভাবে একদমই তাই। হ্যাঁ, ব্যাপারটা নর্মাল না অ্যাবনর্মাল? নর্মাল না অ্যাবনর্মাল? আপনি ওইটা দিবেন, ওই যে ওই উত্তরটা একটু আগে যেটা আমরা বলছি, দেখেন যেটা ভালো মনে করেন। দেখেন যেটা ভালো মনে করেন। একবার এটা হইতে হবে। হ্যাঁ, অ্যালেন শুভ্র ব্যাপারটা নর্মাল না অ্যাবনর্মাল? দেখেন যেটা ভালো মনে করেন। জোশ, দেখেন আমি অভিনয়টা পারছি না, আমি এইটাই শিখতে চাইছি যে অভিনয়টা আসলে তো আপনি বুঝি নাই যে আপনি আসলে অভিনয়টা করেন। আমাকে এটা একটু শিখান, মানে যারা দর্শকরা আপনাকে দেখে যে আপনি তো আসলে অভিনয়টা করেন না। এই যে আমি আপনার কাছ থেকে মাত্র অভিনয়টা শিখলাম যে দেখেন যেটা ভালো মনে করেন, মানে আমি একটা প্রশ্ন করলে এটা একটা রিয়াকশন দিতে হয়, রাইট? সো এটাও নাকি অভিনয়? আপনি কেমন করে করেন? আমি শিখে করি। শিখে করেন, তো সেটাতে মানুষ কাঁদে কেন? মানুষকে কিভাবে কেন কাঁদে? আমি এরকমও করেছি যে যেই মানে একটু মানে ইচ্ছা করে না, মানে হয়তো অবচেতনেই অত মন দিয়ে করি নাই, হ্যাঁ, সেটাতে দেখেছি যে কাঁদে না। হ্যাঁ, কিন্তু একটু আমি যদি মন দিয়ে এবং সিনটাকে ওইভাবে ডিরেক্টর মানে যদি এটার অনুযায়ী আমি কেন যেন মানুষ এই ইমোশনটা ধরে ফেলতে পারি। হ্যাঁ, যে ক্যারেক্টারের চরিত্রের এই জায়গাটা আমার একটু সফটলি যেতে হবে, এবং কিছু দেনাপাওনার কিছু সিন আসলে না খুব সাপোর্ট শহীদুজ্জামান সেলিম না থাকলে আমি মনে হয় না কিছু জায়গা যে খুব সহজেই সাতটায় পার হইতে পারতাম না আর কি। হ্যাঁ, এবং ওই রকমভাবে সাপোর্টিভ রাজুর হোসেন আর আমার যে সিঙ্ক, সেই কিছু জায়গায় হোসেনের সাপোর্টটাও আমার, এবং আই হোপ হোসেনও এটা ফিল করে যে আমরা অফ ক্যামেরায় দুজনের রিহার্সালে বলি আচ্ছা তুমি এই জায়গাটায় যদি একটু পজ না দাও আমি কিন্তু এই জায়গায় ঢুকতে পারি না। হ্যাঁ, তো এইটা এই যে টাইমিং, এই যে পজ, হ্যাঁ, এইটা না ঘটনা ঘটছে কি ঘটে নাই সেটা না আগে একটারা টের পাই আমরা। হ্যাঁ, মানে আমার পরেই তো ডিরেক্টর মনিটরে বসা থাকে, তো কিছু সিন আছে আমি হোসেন নিজেই ক্রিকেট হয় নাই। হ্যাঁ, এটা আবার শুরু করতে হবে। এই টাইমিংটা আই হোপ যে এটা করতে করতে আসছে। হ্যাঁ, রাইট। কিন্তু আমি একটু দেনাপানোর আগে একটু যেতে চাই, যখন আমরা 23 নম্বর উপপাদ্য করতাম আর কি। হ্যাঁ, মনে আছে নিশ্চয়ই আপনার ওই যে উপপাদ্য? হ্যাঁ 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 হ্যাঁ, মনে আছে না? হ্যাঁ। আচ্ছা, ওই সময় ও মাই গড, আপনি কি আমার বয়স রিভিল করেছেন? না। আচ্ছা, আমি কেন জিজ্ঞেস করলাম, মানে আমরা এই দেনাপানোটা দেখার আগে আপনার একটা ছোট কাজ দেখেছিলাম, একটা শর্ট ফিল্ম দেখেছিলাম, যেটা হচ্ছে এই উৎসব আনন্দ ঈদ বেস করে, এবং সেখানেও আপনার এরকম একটা রোল প্লে ছিল। ঠিক এক্স্যাক্টলি এরকম এই রোলটা না, কিন্তু এই যে উৎসবের সময় যে আপনজনকে মিস করার ব্যাপারটা, এবং উৎসব যে আসলে পরিবারের মানুষের সাথে করতে হয়, এই কানেকশনটা কি আপনি দেনা পাওনার কাছে একটা মানে বড় সূত্র ঘটিয়েছে কিনা, যে দেনা পাওনার সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে, এবং আপনি সেই জায়গাটা মিলিয়েছেন যে এটাকে ইম্প্রোভাইজ করলে আরো বড় কাজ দেয়া যায়, কারণ ওই কাজটাও ছোট অংশ হলেও ইম্প্যাক্টফুল ছিল। আমি যদি দর্শকও নিশ্চয়ই মনে করতে পারবো সেই ছোট কাজটা।
হ্যাঁ, ওইটা একটা শর্ট ফিল্ম ছিল, ওটা পরিচালনা করেছিল রেদন রনি, এবং ওটা প্রাণ ফ্রুটোর একটা শর্ট ফিল্ম, যেটাতে আমি ইতিমে একটা ছেলে থাকি, এবং ঈদে সবাই বাড়ি চলে যায়, আমাকেও যেতে বলে, কিন্তু আমি জাস্ট ওইটা, এবং ওইটাতে আমি হাফ বেলা শ্যুট করেছিলাম। রনি ভাই এবং আমি স্ক্রিপ্টটা উনি অন স্পট আমাকে বলছিল যে, এবং ফোনে আমাকে শেয়ার করছিল, এবং সেটে যাওয়ার পরে বলছে যে তুই তোর আসলে ইয়ে নেই, বাবা মা কেউ নাই, তুই হোস্টেলে থাকোস, এবং হোস্টেলে যেটা হয় ঈদের আগে সবাই চলে যায়। তো আমার ইমোশন দেখানোর একটাই জায়গা ছিল যে ফোনের মধ্যে, যে সো কাইন্ড অফ যে আমি ফিল করছিলাম যে ওকে কেউ নাই আমার, আমি শূন্য জায়গায়, অ্যান্ড সাম অফ ফিলিংসটা, অভিব্যক্তিটা আমার দুই চোখে বেশি আমি আনার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, যে চোখ দিয়ে কথা বলার এখনও না, আমি আমি জানি না, রাজু ভাই আমার চেয়ে সিনিয়র, উনি হয়তো খুব ভালো মতো ওনার এই কন্ট্রোলটা আছে, কিন্তু আমি চোখের অভিনয় পুরোপুরি এখনো আমার আয়ত্তে, মানে মাঝে মাঝে আমার বাইরে চলে যায়। কি আছে মানে কেন অ্যালান শুভ্রিকে নিয়েছিলেন? ওই কাজটা, আগের কাজটা দেখে কি তাকে নিয়েছিলেন, এরকম কিছু? না, ওরকম কিছু কেন তাহলে? এরকম কিছু না, কারণ অ্যালেন ভাই তো নিঃসন্দেহে ভালো অভিনেতা, তার কাজ দেখা হয়েছে, এবং এর আগে আমি যখন ব্রাজ ভাইয়ের সাথে বসের সাথে অ্যাসিস্ট্যান্সি করি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তখন আমাদের অনেক কাজ হয়েছে, তাই না? আমি সোহাগকে দেখেছি লিটারালি, একদম বাচ্চা সোহাগ একদম ক্রু কাটিং চুল, এবং আমরা তখন রাজ ভাইয়ের একটা সিরিয়াল করি, দেনা পাও না, 9-6 দোস্ত দুশমন, 9-6 দোস্ত দুশমন, এবং ওই সময় দেখি যে একটা ছেলে একদমই নতুন হয়ে ও এসে শার্ট পরা, ও এসে জয়েন করছে, এবং পরের সেকেন্ড ইয়ার থেকে খাতা টাতা নিয়ে, হ্যাঁ আমি ওকে এইভাবে দেখেছি। হ্যাঁ, তারপরে বিগ টাইম আমি রাজ ভাইয়ের সাথে কাজ করিনি, হ্যাঁ, কিন্তু আমি অন্য কাজ করেছি। তো এতদিনের মাঝখানে যে ও একজন পরিপূর্ণ একটা ডিরেক্টর হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, এবং আমাদের মাঝখানে আরেকটা কাজ হয়েছে দেনা পাওনার কয়েক বছর আগে, ওয়াইজ গাই, এবং ওইটাতে ও আমাকে কাজ করেছিল। হ্যাঁ, তো ওইটাতে সোহাগ তখন আর কি কাজ করে, কিন্তু দেনা পাওনাতে সোহাগ প্রপার একজন মানে অ্যাডাল্ট ডিরেক্টর হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমি ওই কাজটা মিস করেছি। আমি একটু ছোঁয়ার কাছে যেতে চাই। ছোঁয়া, আপনার আলাদা একটা পরিচিতি আছে, আমি যদি ভুল না করে থাকি, যে আপনার মানে সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সটা সবাই আলাদাভাবে গুরুত্ব দিত একটা সময়। সেটার মধ্য থেকে এই সৃজনশীল একটা পদ্ধতি, এবং এখানে পারফর্ম করতে হয়, এবং সোশ্যাল মিডিয়াতে আমার নানা উপস্থিতি আমার মতো করে করলেও এইখানে একটা দায়িত্ব নিয়ে করতে হয়, কারণ এখানে আপনার সাথে অনেকগুলো মানুষ জড়িত, মানে একজন মানে প্রোডাকশনের বিভিন্ন লোক থেকে শুরু করে দর্শক, আমরা যারা সাধারণ দর্শক যারা দেখি তারাও জড়িত, তাদের সকলের দায়িত্ব নিতে হয়। এটা কি আপনার কাছে অনেক ভারী মনে হয়েছে, নাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ওইটাই ভালো? আরে জোশ, এখানে তো আমি যা করি তাই তো মজা। কোনটা মানে যদি আমি দুইটা কম্পারেটিভলি অ্যানালাইসিস করি, কোনটা বেশি আপনার কাছে এখন গুরুত্বপূর্ণ? গুরুত্ব তো দুটোরই আছে, বাট অ্যাক্টিংটা আসলে ওইটা মানে ওইটা কি চিল টাইপের কন্টেন্ট ক্রিয়েশন? হ্যাঁ না, আচ্ছা। এমন না, চিল না, আচ্ছা। আই লাইক ইট, Okay. আই লাইক মেকিং ভিডিওস। এটাই ভারী দায়িত্ব। খুব ভারী মনে হচ্ছে কি না, ভারী মনে হয়, প্রথম থেকে অনেক বেশি ভারী মনে হতো। ফার্স্টের দিকে তো যখন স্টার্ট করেছি তখন আমরা জানতামও না যে এটা এতদিন যাবে, তো আমার কাছে প্রথমে মনে হচ্ছে যে এতদিন কি করতে পারবো কিনা, মানুষ পছন্দ করবে কিনা, নিবে কিনা, এটারও একটা ভয় ছিল। অ্যান্ড এখনো পর্যন্ত এটার ভারী আছে। আমার কাছে মনে হয় ভারটা থাকা ভালো, এটা দায়িত্ব থাকলে ওটার কাজের একটা আগ্রহ থাকে। আর সত্যি কথা বলতে কন্টেন্ট ক্রিয়েশনটা একদম মন থেকে করা, এটা দুটোর একটাও যদি কখনো নাও থাকে তাও কোনো আক্ষেপ নেই, কারণ যতটুকু করেছি মন থেকে করেছি, তো ওটার জন্য ভালো লাগে, ভালো লাগা থেকেই কাজ করা। জশ, আমি একটু আপনার কাছে ফিরতে চাই রাজু ভাই, যেটা হচ্ছে যে একটা সময় আমরা দেখেছি যে বাংলাদেশ টেলিভিশনে সেই ধারাবাহিক নাটক হতো, প্যাকেজ নাটক হতো, এবং তার পরবর্তীতে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো আসতে থাকতো। ইউটিউবে নাটকের প্রচলন ঘটলো নানান ধরনের নামে, বিশেষ করে খুব উদ্ভট টাইপের নামে, কি যেন দিলেই গার্লফ্রেন্ডের বাসাখালী, যাই হোক, মানে বউ বড় না স্বামী বড়, হ্যাঁ এগুলো নাম দিলেই নাকি চলতো, এবং সেই কারণে ভিউ ব্যবসা ভালোই হইতো। আমি সরি একটু যে এভাবে ভিউ ব্যবসার শব্দটা বলার জন্য, কিন্তু
এটা আসলে সত্য বচন মানুষজন বলে বলে আমি আসলে বলেছি। তবে সেটা থেকে বের হয়ে আমরা রিসেন্ট কিছু কাজ দেখলাম যে ইউটিউবে গুণগত মানসম্পন্ন কিছু কাজ দেয়া যায় এবং সেটা টেলিফিল্ম আকারে এবং শুধুমাত্র এই যে চ্যানেলগুলো বেজ না করে শুধুমাত্র ইউটিউবেই ভালো ভালো কাজ দেয়া যায়। আমরা লাস্ট 2-3 বছর এবং এটা দেখেছি, সংখ্যাটা বাড়ছে। আপনি এটাকে কেমনভাবে দেখবেন? ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েট করি, কারণ হচ্ছে দিন শেষে ভালো গল্প না মানুষ দেখতে চায়, এক্স্যাক্টলি। পরিবারকে নিয়ে গল্প দেখতে চায়। ধরেন আপনার পরিবারে, আমার পরিবারে, অনেকের পরিবারে এমন কিছু ঘটে যেটা আমরা যদি সেম জিনিসটা যদি স্ক্রিনে দেখি এটা অদ্ভুত লেভেলে ফিল করি, যেটা আমি বলতে পারি না। আমার বাবাকে আমি যেটা বলতে পারি না, ওর ভাইকে যেটা বলতে পারে না, ওর চাচাকে বলতে পারে না, সেটা ওই টাইপের একটা স্টোরি যদি আমরা স্ক্রিনে দেখি এটা অদ্ভুত লেভেলে ফিল হবে না যে এটা তো আমার গল্প, দ্যাটস ওয়াই এটা আমাদেরই গল্প। এটা আমাদেরই গল্প কেন বলা হয়েছে? যে ওখানে যা কিছু আছে সব আমাদের রিলেটেড, আমি আমরা আমাদের, তাই না? সো ভালো গল্প বা পরিবারের গল্পগুলো যেগুলো অজানা বিষয়, যেগুলো বলতে পারে না, না বলা বিষয়, সেগুলো আমরা স্ক্রিনে দেখালে ডেফিনেটলি মানুষ দেখে, সেটার প্রমাণ আমাদের, এটা আমাদেরই গল্প, দেনা পাওনা, লাইক, হ্যাঁ। সো এইটাই তো, আর কি বলবো। আমি আপনার একটা সত্য কথা বলি, Sure, আমি আপনার sure. অনেক কাজ দেখেছি, অনেক কাজের কথা আপনার আমার মনে নাই, কিন্তু আপনার রিসেন্ট পরিবার কেন্দ্রিক যে সমস্ত কাজগুলো আছে আমার সবগুলো কিন্তু মনে আছে। আপনার ক্যারেক্টারাইজেশন মনে আছে এবং আপনি কি কি করেছেন সেটা মনে আছে, মানে উইচ ইজ ইম্প্যাক্টফুল, মানুষের মনে থাকার মতো। মানে আপনি যেটা বলছিলেন যে কোয়ালিটি কাজ মানুষ দেখে, আমি যেহেতু বাংলাদেশের কাজ দেখি, আমি বাংলাদেশের কাজটা দেখতে চাই, খারাপ হলেও দেখি, ওই কাজটা তো আমার, ওইটার মালিক তো আমি। আপনি না হয় করছেন কিন্তু ওইটার মালিক তো আমি, বাংলাদেশ হিসেবে, তাই না? আমার একটা প্রশ্ন আছে, আপনি মানে আমি দেখছি যে এখন ওটিটি প্ল্যাটফর্মে সবারই যাওয়ার একটা প্রবণতা, আপনাকে সেখানে কম দেখছি, উপস্থিতি কম দেখছি, কেন? সেখানে কম দেখার কারণ হচ্ছে আমার যোগাযোগ একদম উইক, আমি যোগাযোগ একদম করি না। আর ওটিটিতে কাজ করা হচ্ছে হিউজ লেভেলের যোগাযোগ করতে হয়, অফিসে যেতে হয়। হ্যাঁ, আমি অফিসে যে কাজ নিয়ে মানে কাজ করি না ইনফ্যাক্ট, মানে দ্যাটস ওয়াই কাজটা কম। এইটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে ওটিটির একটু কাজগুলো একটু জেনজি বলেন বা একটু অফ ট্র্যাক বলেন, ওই টাইপের আমাকে হয়তো ভাবে না। হ্যাঁ, আমাকে হয়তো ভাবে না, বাট আমি যে আই এম ক্যাপেবল এটাও তারা জানে না। ওইভাবে কাজ করলে আমার ওটিটিতে কাজ করিনি তারা। আমি এর মধ্যে অনবিশ্বাস ভাইয়ের একটা কাজ করেছি, ওটা ভালো রেসপন্স ছিল। ওইটা আপনার হইচইয়ের একটা প্রজেক্ট। সো কাজ পেলে করি, ব্যাটে বলে মিললে করি, ওই আর ব্যাটে বলে না মিললে করা হচ্ছে না, এই আর কি। একদমই তাই, ব্যাটে বলে মেলাটা জরুরি, যে কারণে আমাদের সময়টা মিলে গেছে এই মুহূর্তে ব্যাটে বলে। এবং আমি একটা পরিসংখ্যানের কথা বলতে চাই, যেটা দর্শক পরিসংখ্যান। মূলত আপনাদের এই কাজটার পরে আমরা একটা পরিসংখ্যানের মাধ্যমে অনেককে, মানে যারা দেখেছেন, দৈব চয়ন ভিত্তিতে আমরা অনেকের কাছে জিজ্ঞেস করেছি এবং সেই দৈব চয়নের মধ্যে দুজনের কথা বেশি বেশি বলেছে মানুষ। এই দুজনের অভিনয় চমৎকার, নান্দনিক, দুর্দান্ত, মনে রাখার মতো। দুইটা মানুষকে বলেন। ছোয়া, এলেন বলেন। আমার কাছে তো প্রত্যেকটা চরিত্রই প্রিয়, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বলছি, কিন্তু আমি মনে হয় না আলাদা করে ওইভাবে বলতে পারবো। বিশেষ করে না, আপনারা দুইটা ডেফিনেটলি নাম্বার ওয়ানে থাকবে, তারপর বাকি সবাই আমি সমানভাবে রাখবো। তারপর যেটা আসে যে খায়রুল নিপার একটা ব্যাপার থাকে। আচ্ছা, ছোয়া। রাজু ভাই আর এলেন ভাই। হোসেন খায়রুল অ্যান্ড বাবা খায়রুল, এই দুইটা। আর 3 নম্বরে গেলে হয়তো নিপা খায়রুল। মানুষ এগুলো বলে নাই। ওকে, আপনি অনেক মানে শহীদুজ্জামান সেলিম সবাইকে নিয়ে বলছিলেন, বা তার মতো এত ভালো গুণী এবং শ্রদ্ধেয় আমাদের এবং কি বলবো শক্তিমান অভিনেতা, তারপরেও মানুষ একজনের চরিত্রের কথা বলেছে, এবং যিনি বিশেষ করে এই গত 2-3 বছরে পারিবারিক যেই কাজগুলো হচ্ছে সেখানে একটা বড় ধরনের রোল প্লে করে। মিঠু আপা, এক্স্যাক্টলি, মিঠু আপা ডেফিনেটলি। আমি ওই জন্যই বললাম যে এখানে মনিরা মিঠু এবং সবাই অ্যালেন শুভ্রের কথা বলেছে, দুইজন মানুষের কথা বলেছে। আমি দৈব চয়ন ভিত্তিতে যাদেরকে জিজ্ঞেস করেছি, সবাই যারা দেখেছেন কাজটা, সবাই
এই দুইজনের কথা বলেছি। আমি অবশ্যই শহীদুজ্জামান সেলিমের অভিনয়ের বড় ভক্ত এবং উনি অনেক শ্রদ্ধা এবং দুর্দান্ত কাজ করেন। উনি স্ক্রিনে থাকা মানে একটা দারুণ আউটপুট আসা, কিন্তু সামহাও এই মানুষজন এটা বলে না এবারেরটাতে। এই যে দুইজনের কথা বললো অ্যালেন শুভ্র, এর মধ্যে আপনাকে কথা বললো একজন নিয়মিত পারফর্মার, আপনি অনিয়মিত পারফর্মার। কেন এই যে অনিয়মিতর মধ্যে নিয়মিত হয়ে থাকা যায় গুণগত পারফরমেন্সের মাধ্যমে, আপনি তারপরে কম সময় দেন কেন? দেখেন, আমি কেন কম সময় দিচ্ছি, হ্যাঁ, আমি তো বেশি সময় দিতে চাই। হ্যাঁ, এখন বেশি সময় দিলে হয় কি যে ওই যে মানে আমি চাই না যে গদবাঁধা কিছু মানে মানুষ আমার কেন জানে খুব এক্সপেক্ট করে আমার কাছ থেকে ভালো কাজ। হ্যাঁ, তো আমিও একটা দায় নিয়ে নিছি যে আমি আমার নিজের কাছে না, আপনাকে একটা ব্যাপার বলি যে এই যে খায়রুল ক্যারেক্টারটা শেষ হলো না, আমি কিন্তু এখন পর্যন্ত কিছু স্ক্রিপ্ট পেয়েছি হাতে যেগুলো ফ্যামিলি ট্রেন্ডের গল্প এবং প্লট এরকম। হ্যাঁ, এবং চরিত্রটা না কিছু মানে আমি ধরেন 80-95% খায়রুলের মতো ক্যারেক্টার, নামটা খালি ডিফারেন্ট, আর বাকি কিছু হয়তো আমাদের দেশে টাইপ কাস্টিং এর একটা প্রবলেম আছে। Exactly. হ্যাঁ, ধরেন আমি টাইপ কাস্টিং এর মধ্যে পড়ে গেলে যেটা হবে কি যে আমি কিন্তু আরো অনেক ধরনের ক্যারেক্টার করতে পারি। Exactly. হ্যাঁ, রাজুও পারে, হ্যাঁ, তো ও পারে। তো আমাদের দেশে একটা প্রবলেম কি, ধরেন একটা জিনিস খুব হিট হয়ে গিয়েছে, হ্যাঁ, এর পরের 4-5 বছর না ওই ধরনের জিনিসই, ধরেন দেনা পাওনা খালি নামটা নেই, ওই ধরনের জিনিসই লিখতেছে। Right. আমি জানি না কেন। এবং আচ্ছা অ্যালেন ভাই, উনি কি একটা প্রেমের গল্প করতে পারবে? না, পারবে না। হ্যাঁ, উনি তো ওই যে কান্নাকাটি এগুলা। হ্যাঁ, হ্যাঁ, এই আরে ভাই, আপনাকে কে বলছে আপনি যে সাইডটা করলেন? Right. ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট। এটাকে বলে টাইপ কাস্টিং। Right. আপনি যদি টাইপ কাস্টিং মধ্যে পড়ে যান, এখন আমি যদি ইচ্ছা করেও এরপর ধরেন আমি আর কোনো এ ধরনের স্ক্রিপ্ট আমি করতে চাই না, এই ক্যারেক্টার করে ফেলছি, এখন আমি লয়ার ক্যারেক্টার করবো, হ্যাঁ, যেটা আমি জীবনও করিনি। হ্যাঁ, তখনই ধরেন একটা গ্যাপ তৈরি হইতেছে। হ্যাঁ, রাইট। কিন্তু আমি যদি এখন এই ধরনের যে কটা স্ক্রিপ্ট আসবে আমি সবচেয়ে হ্যাঁ হ্যাঁ বলি, ও উনি তো তাহলে এগুলোই করে। এগুলোই করে, রাইট। এই প্রবলেমটা আসলে সলিউশন দরকার। সো এটা কিভাবে হবে জানি না, তবে যখনই আমরা অ্যাক্টরে এটা এরকম করতে যাই তখনই একটা গ্যাপের সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমি আপনার উত্তরটা খুব আনন্দে গ্রহণ করছি যে গদ বাঁধা একই টাইপের একই ধরনের কাজ করার চাইতে কম কাজ করা ভালো। একটু যে ক্যারেক্টার করে ফেলেছি। রাইট, নিজেকে এক্সপ্লোর ছোঁয়া। আপনার কাছে কি ধরনের স্ক্রিপ্ট আসছে? নিশ্চয়ই বেশ কিছু স্ক্রিপ্ট আসছে বা অনেকেই কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, আসে, সেগুলো কি ধরনের? সিমিলার টাইপেরই আসে, বাট আচ্ছা। স্ক্রিপ্ট এখন আপাতত একটু কমই আসছে। বৃষ্টির কারণে মনে হয়। না, আচ্ছা, সিমিলার টাইপের কাজই বেশি আসা শুরু করেছে। হ্যাঁ, সিমিলার টাইপেরই আসে। আরো কয়েকটা গল্প এসেছে, বাট আমার কাছে এখনো মনে হয়নি যে এটা করার জন্য আমি ম্যাচ করছি, কারণ আমি আমার দর্শকদের হার্ট করতে চাই না। ওদের তো একটা এক্সপেকটেশন হয়েই গেছে Right. যে তারা আমাকে নিপা হিসেবে এত বেশি ভালোবেসেছে যে আমি চাচ্ছি না যে এমন কোন একটা কাজ করি তারাই ভাবুক যে কেন করলো, এমনটা চাই না। তো এটার জন্য একটু ভাবছি, একটু দেখছি, বাট অনেক টাইপের গল্পই আসে, বাট বেশিরভাগই এই টাইপের ভদ্র মেয়ে এখন আসছে। আচ্ছা, সোহাগ ভাই, আর কি কাজ করার চিন্তা ভাবনা করছেন? আপনার তো একটা দুর্দান্ত সময় গেল, একটা সিরিজ গেল, পরে আবার স্পেশাল অ্যাপিয়ারেন্স গেল, এখন কি করছেন? এখন আপাতত ছোট্ট একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দেনা পাওনা নিয়ে দর্শকের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা আছে এখনো। তো ওই জায়গাটা আমার মনে হয়েছে এটাকে আমাদের সম্মান জানানো উচিত। তো সেই অর্থে ঈদের জন্য আরও স্পেশাল 7টা এপিসোড আনার ট্রাই করছি বা আনবো। আচ্ছা, কিন্তু এই যে চেনা জানা দেনা পাওনা থেকে যে চেনা জানা একটু শিফট হওয়া, সেটা চেনা হচ্ছে না। হ্যাঁ, ওটা আমাদেরই ডিরেক্টর, আমাদের ছোট ভাই। একটা পর্ব গিয়েছে মনে হয়। হ্যাঁ, ওমর ফারুক, জি। ও আমাদের টিম মেম্বার, ও ভালো বানায়, ভালো ডিরেক্টর। জি। সো যেহেতু আমাদের এই একটা গ্যাপ যাচ্ছে, এর মাঝখানে আমরা মনে হলো যে হ্যাঁ, আমরা আরো একটা সুন্দর গল্প করতে পারি। সো আচ্ছা। এটা ও ডিরেকশন দিয়েছে, ফারুক, ওমর আচ্ছা। ফারুক। এটা আপনার কাজ না? আমি এটা জানতাম না। আমি যেহেতু এটা দেখিনি, আমার এখনো দেখার এত কাজ যাচ্ছে মধ্যে আমি একটা কাজ আপনার মিস করে ফেলেছি, এটা আমি জানতাম না। একটু আগে বলছিলেন যে ওয়াইজ গাইড, ওটা অনেক আগে আমরা experiment করছিলাম। ওয়াইজ গাইডটা আপনি যদি দেখেন, সোহাগের আসলে ডাইমেনশন, সোহাগের আরো কিছু ডাইমেনশন। তো আমার কাছে মনে হয় যে সোহাগ সিনেমা বানানো উচিত সোহাগের, এবং গেরিলা ফিল্ম মেকার আমার মনে হয় সোহাগ। কারণ সোহাগ কিন্তু
কাজের দেনামোনা ফাঁকেও ও শর্ট ফিল্ম বানিয়েছে, সেটাও বিভিন্ন কম্পিটিশনেও কন্টেস্টে পাঠায় এবং সিলেক্ট হয়, এবং ও দেশ বিদেশ ঘুরে বেড়ায় কিন্তু ওর এই কাজ দিয়ে। Right. তো ওর এই যে ভালোবাসাটা না অদ্ভুত সোহাগের, কারণ আমি তো ওকে দেখছি এবং ওর চিন্তাধারা আমার মনে হয় এটা সিনেমার দরকার ওর, হ্যাঁ। এবং আমি জানি, আমি বলেই দিই যে সামনে সোহাগ খুব আরও ফ্যান্টাস্টিক জিনিসপত্র ও, এবং ও ক্যারেক্টারকে যে কোনো একটা আমার মানে অ্যাক্টরকে যেভাবে গাইড করে এমন ও যেটা চায় সেটাও বের করে নিয়ে আসে। এবং ও কেন যেন ও পুরো ব্যাপারটার প্রতি ওর একটা ইয়ে আছে আসলে, হ্যাঁ, যে এইটাকে কন্ট্রোল করে, হ্যাঁ, ধরেন ও কোনোভাবেই কাউকে ওভার অ্যাক্টিং করতে দেয় না, এবং ওভার থিঙ্ক, কোনো ক্যারেক্টার ওভার থিঙ্ক করবে তার ক্যারেক্টারাইজেশন নিয়ে, সেটাও করতে দেয় না। সিনেমা আসছে সোহাগ ভাই কবে? না, এখন তো এগুলো নিয়ে আসলে কি বলবো, সিনেমা নিয়ে তো একটা সময় তো করতেই হবে, বা করবো, অবশ্যই করবো ইনশাআল্লাহ। তো আসছে। আপনি যদি এই সোহাগ ভাইকে নিয়ে দুটো লাইন অ্যাড করতে চান, আপনি খুব চাচ্ছিলেন, আমাকে অনেকবার বলে দিচ্ছেন যে আমাকে বলেন। ওর ছোট ভাই, আমার খুব কাছের ছোট ভাই, খুব অনেক সময় অনেক বড় একটা জার্নি ওদের সাথে আমার। ইনফ্যাক্ট এখনও আমি প্রতিদিনই না 2-1 ফোন দিই ওকে। কখন ফোন দিই? যখন আমি রাস্তায় বের হই, হোসেন ভাই, মানে দর্শকের এত অসাধারণ রেসপন্স পাই, তখন মনে হয় এই কৃতজ্ঞতা অ্যাটলিস্ট ডিরেক্টরকে জানাই। তখন বলি, সোহাগ লাভ ইউ সোনা। কেন ভাই? মানে তোর মানে তুই যে হোসেনটা ক্রিয়েট করলি, সেই হোসেনের যে ফিডব্যাক, এইটার না ফার্স্ট রেসপন্সটা তোকেই করতে ইচ্ছা করে। এরকম ও প্রতিদিন 2-4 ফোন পায়, মানে ভিডিও এখন একেবারে স্পেশালি এই প্রোগ্রামের মাধ্যমে যে ওর প্রতি অনেক কিছু বলতে হবে, কিছু ওরকম কিছু না, ও জানে ওকে আমি মানে অন্তর থেকেই পছন্দ করি। এবং এবং ওর প্রতিটা কাজে আমাকে যেভাবে ও দেখতে চায়, আমি চেষ্টা করি ওভাবে প্রেজেন্ট করার। বাকিটা ও বের করে নিয়ে আসে। রাজু ভাই আর কি কাজ করছেন এখন? আমি নিজেও টুকটাক একটু ফিকশন বানাই, মেক করি। তো আমার নিজের কিছু প্ল্যান আছে সামনের ঈদকে ঘিরে। আর আমার ওস্তাদের কিছু কাজ, সোহাগরানার কিছু কাজ নিয়েই আমার ঈদ শেষ। একটা ছোট প্রশ্ন, ছোট করে উত্তর দিবেন, হাতে একদমই কম সময় রয়েছে। যে আমরা একটা সময় টেলিভিশন বেসড বা আমরা বিভিন্ন এই যে এখন ওটিটি প্ল্যাটফর্ম আছে সেগুলো বেসড হয়ে যাওয়ার প্রবণতা ছিল, সেটা থেকে বের হয়ে এখন সবাই ইউটিউবেও মানে কিন্তু ভালো একটা সাপোর্টে সেখানে লগ্নি করছে, টাকা লগ্নি করছে, এবং সেখানে আপনি সেটা বেস করেই কন্টেন্ট বানাচ্ছেন বা আপনার কাজগুলো তৈরি করছেন। একটু কি চ্যালেঞ্জিং শুধুমাত্র ইউটিউবের উপর ডিপেন্ড করে, বা সেখান থেকে যে টাকাটা ইনভেস্ট হয় আপনার বা আপনাদের খরচ হয় সেটা উঠে আসে তো সব ঠিকঠাকভাবে? হ্যাঁ, উঠে না আসলে তো আসলে আর কেউ ইনভেস্ট করবে না, হয়তো একবারই শেষ, রিপিট হতো না। আর আমার মনে হয় যে গল্পটা ভালো হলে দর্শক পছন্দ করে, আর দর্শক পছন্দ করলে ইনভেস্টমেন্টটা উঠে আসে। থ্যাংক ইউ, আপনারা আমাদের সময় দিয়েছেন, আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে ব্যয় করেছেন। আমরা একদম শেষ মুহূর্তে রয়েছি। আমরা আপনাদের শেষ কথাটা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, এবং 1 বাক্যে 1.5 বাক্যে, ঠিক আছে, 1.5 বাক্যের মতো কথা বলা যাবে। সো 1.5 বাক্যে আপনি দর্শকদের জন্য যে কোনো ধরনের মন্তব্য এবং উইশ করতে পারেন। রাজু ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের যে এখন যেটা চলছে পারিবারিক গল্প হোক, অন্য যে কোনো স্টোরি হোক, দর্শক ভালো গল্প দেখতে চাচ্ছে, এবং আমাদের মেকাররাও ভালো গল্প নিয়ে আপনাদের সামনে আসছে। সো ভালো গল্পের সাথে থাকবেন ডেফিনেটলি। ভালো গল্পের সাথে থাকলে ডিরেক্টর ইন্সপায়ার্ড হবে নেক্সটে আরও ভালো কাজ করার জন্য। যেমনটা দেনা পাওনা, এটা আমাদেরই গল্প, বা আরও যেসব ভালো কাজ হচ্ছে, আপনি প্রথমটা যদি ভালো রেসপন্স করেন, ডিরেক্টরের রেসপন্সটা আরও বেড়ে যায়। সো সাথে থাকবেন। থ্যাংক ইউ। জি সোহাগ ভাই। দর্শকের প্রতি বলবো যে ভালোবাসায় রাখবেন, তাহলে হয়তো ভালোবাসা দিয়ে কাজটা করার সাহস পাবো। আর ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে আপনাদের সাথে আমাদের দেনা পাওনা চলবে, এটা চলুক সারা জীবন। ছোঁয়া। দর্শককে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করার জন্য, নতুন করে একটা আইডেন্টিটি দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় থ্যাঙ্কসটা তো যারা আমাকে অ্যাকসেপ্ট করেছে, এতদিন ভালোবাসার জন্য থ্যাংক ইউ। আর নেক্সট যেন ভালোবাসে, এটাই দোয়া চাই। অ্যালেন শুভ্র।
আমি যেরকম, আমরা সবাই যেরকম সবার গান শুনি, দর্শকদের প্রতি আমার ইয়ে থাকবে যে আপনারা সবার কাজ দেখবেন, তারপর আপনারা অনেক ব্রিলিয়েন্ট দর্শক এখন তৈরি হয়েছে, তারপর আপনারা ডিসাইড করবেন, আমাদের কারেকশন দিবেন। এবং আমার মনে হয় কারো কাজ না দেখে মন্তব্য না করা উচিত এবং সবার কাজ দেখা উচিত, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ অ্যালেন শুভ্র, ধন্যবাদ তাবাসসুম ছোয়া, ধন্যবাদ KM সোহাগ রানা এবং ধন্যবাদ MNU রাজু। আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে আপনারা ভাগাভাগি করেছেন এবং আপনাদের জন্য অনেক শুভাশিস এবং শুভকামনা রইল। নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আরও অনেক ভালো কাজ দেখতে চাই। দর্শক, আপনারা দেখছিলেন আরই ফেমাসের আয়োজনে। একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশের মালিক আপনি, এবং এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলোর মালিকও কিন্তু আপনি। ভালো হোক খারাপ হোক, সমালোচনা করেন মন্দালোচনা করেন, যেটা ইচ্ছা করেন না, দিন শেষে দেখেন, কারণ কাজটা তো আমার আপনার, বাংলাদেশটা আমার, কাজও আমার। এই বাংলাদেশটাকে ভালো রাখার দায়িত্ব আমার, কাজগুলোর সমালোচনা এবং আলোচনা করার দায়িত্ব আমার। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।